হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেটা 1 নম্বর স্কুল দেওয়া হয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7 এর মধ্যশিক্ষা পর্ষদ দেখো যেটা নমুনা প্রশ্নপত্র সেটি আমরা সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসটি দেখে নিও। দেখো আজকে আমাদের 1 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এখানে তোমরা লিখবে নিয়মিত প্রতিফলন। কেমন? নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে নিয়মিত প্রতিফলন এই কথাটি লিখবে। এরপরে দেখো উপচ্ছায়া কাকে বলে? লিখবে প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটা হলো উপচ্ছায়া। 1 নম্বরের জন্য তোমরা এটাই লিখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত? দেখো আমরা যদি একটা প্রতিফলক তল আঁকি, এটা প্রতিফলক তল এবং এরকম ভাবে একটা রশ্মি আপতিত হয়েছে, প্রতিফলকের সঙ্গে বলছে 60 ডিগ্রি কোণ। প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ, কিন্তু আপতন কোণ কত? আপতন কোণ দেখো, আপতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, টোটালটা যদি 90 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণের মান 30 ডিগ্রি, আর আমরা জানি আপতন কোণের মান যা হয় প্রতিফলন কোণের মানও কিন্তু একই হয়, তাহলে প্রতিফলন কোণের মানও কিন্তু হবে 30 ডিগ্রি। 60 ডিগ্রি কিন্তু আপতন কোণ নয়, 60 ডিগ্রিটা হচ্ছে প্রতিফলকের সঙ্গে কোণ, তার জন্য এখানে আপতন কোণটা আমরা বের করলাম, তারপরে প্রতিফলন কোণটা আমরা সেখান থেকে পেয়ে যাব। এরপরে চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। দেখো চুম্বকের দুটি ধর্ম, চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল যেমন ইস্পাত ইত্যাদিকে আকর্ষণ করে। 2 নম্বর ধর্ম তোমরা লিখবে এই 4 নম্বর পয়েন্টটা, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। মানে দক্ষিণ মেরুকে এবং উত্তর মেরুকে বিকর্ষণ করে, কিন্তু দেখো উত্তর এবং বিপরীত মেরু মানে আলাদা আলাদা যদি মেরু হয় তাহলে সেগুলো পরস্পরকে আকর্ষণ করে। একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? এখানে তোমরা লিখবে যে তড়িৎ শক্তি, তাই না? তড়িৎ শক্তি এখানে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর কি? এখানে আনসারে তোমরা বসাবে বিচ্ছুরণ, তাই না? বিচ্ছুরণের ফলে কিন্তু রংধনু বা আকাশে রামধনু সৃষ্টি হয়। 2 এর দাগে দেখো যেগুলো এমসিকিউ দেওয়া হয়েছে সেগুলো আনসার দেখে নেব। প্রথমে, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো আয়না, এখানে নিয়মিত প্রতিফলন ঘটে। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আবেশ ঘটে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এটা হচ্ছে পেট্রোলিয়াম। তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো তামা। 3 নম্বর প্রশ্ন, 3 এর দাগের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? লিখবে যে এর দ্বারা প্রমাণিত হয় যে আলো সর্বদা সরল রেখা বরাবর চলে। আর সমতল দর্পণ থেকে কোন বস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত? দেখো যদি এটা সমতল দর্পণ হয়, এটা সমতল দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে, এখানে 50 সেন্টিমিটার দূরে কোনো বস্তু আছে, তাহলে আমরা জানি যে সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। তাহলে এখান থেকে যদি এটা 50 সেন্টিমিটার হয়, তাহলে দর্পণ থেকে ভেতরের দিকে যে প্রতিবিম্বটি গঠিত হবে সেটাও কিন্তু 50 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এদিকে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এদিকেও 10 সেন্টিমিটার হবে। এবার প্রশ্নটাকে খেয়াল করতে হবে যে এখানে বলেছে যে বস্তু আর প্রতিবিম্বের মাঝে দূরত্ব কত, মানে এই বস্তু থেকে এতটা দূরত্ব। যদি বলতো যে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাহলে সেটা হতো 50 সেন্টিমিটার, কিন্তু প্রশ্নে বলেছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এই দিকটাও 50 সেন্টিমিটার, এই দিকটাও 50 সেন্টিমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে 100 সেন্টিমিটার। এরপরে 4 এর 1, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটা তোমরা টেক্সট বুকের পেজ নাম্বার 42 তে তোমরা পেয়ে যাচ্ছ। চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। আর এখানে একটা গাণিতিক সমস্যা দিয়েছে, কোন একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয় তাহলে ওই চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? এখানে আমরা ওই একই সম্পর্কটা একবার লিখবো যে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86,
জ্যামিতিক দৈর্ঘ্য বলেছে 9 সেন্টিমিটার, তাহলে 9 গুণিত এটাকে গুণ করবে, তাহলে হয়ে যাবে 7.74 সেন্টিমিটার। এরপরে গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়? এখানে তোমরা আনসারে লিখবে যে ফিউজ তার ব্যবহার করা হয়। দুটি বাল্ব, দুটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বদ্ধ বর্তনীর ছবি অঙ্কন করো। এখানে বৈদ্যুতিক সরঞ্জামের প্রতীক ব্যবহার করবে। দেখো এরকম ভাবেই তোমরা চিত্র অঙ্কন করবে, কিন্তু একটু চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ? দেখো তোমরা এরকম ভাবে অঙ্কন করার পর তোমরা এরকম ভাবে একটা বাল্ব অঙ্কন করলে, তারপর আরো একটা বাল্ব অঙ্কন করবে। দুটো বাল্ব অঙ্কন করতে বলেছে, দেখো এখানে দুটি বাল্ব, কিন্তু ব্যাটারি বলেছে দুটি। এখানে আমি 3টি ব্যাটারি অঙ্কন করেছি, যেহেতু এখানে 3টি ব্যাটারি ছিল, কিন্তু তোমাদের প্রশ্নে বলেছে দুটি ব্যাটারি। তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করার পর এরকম ভাবে দেখো, এটা থেকে শুরু করে এরকম একটা ব্যাটারি হলো, তারপর এরকম ছোট দণ্ডটা হচ্ছে নেগেটিভ আর বড় দিকের প্রান্তটা হচ্ছে পজিটিভ। তাহলে এরকম ভাবে করার পর এরকম ভাবে একটা বড় দণ্ড করবে। তাহলে এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি হয়ে গেল। এটা করার পরে এরকম ভাবে তোমরা নিয়ে যাবে, এটা একটা সুইচ, তাই না? সুইচটাকে অবশ্যই যুক্ত করে রাখবে, দুটো গোল দেবে। তাহলে এরকম ভাবে যুক্ত করবে, আর এইদিকে তীর চিহ্ন, মানে এখানে তীর চিহ্নটা তোমরা দেখাবে উপর দিকে। তাহলে এরকম ভাবে তোমরা একটা বর্তনী অঙ্কন করবে, যেখানে এই দুটো হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, এটা হচ্ছে বৈদ্যুতিক তার, এগুলো বৈদ্যুতিক তার, আর এখানে দুটি সেল বা ব্যাটারি যুক্ত করা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? লিখবে পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। আমার কাছে যেটা রাইমার্টিন রয়েছে সেটা পুরনো রাইমার্টিন, সেক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার আলাদা হতে পারে। দেখো আমার ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 113। এর সাথে প্রশ্ন ছিল শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। এখানে দেখো শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও যন্ত্র নির্ভর সভ্যতা। প্রথমটা আমরা এক্সপ্লেন করব। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দরকার হয়ে পড়েছে আরো বেশি সংখ্যক খাদ্য উৎপাদন, বেশি বাসস্থান নির্মাণ, বেশি পরিবহন ব্যবস্থা, বেশি স্বাস্থ্য পরিষেবা। যেহেতু জনসংখ্যা বাড়ছে, তাহলে সবারই খাদ্য প্রয়োজন, তাহলে সবার খাদ্যর চাহিদা মেটানোর জন্য বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে, তাদের থাকার জায়গা দরকার, তার জন্য বাসস্থান নির্মাণ করতে হবে, পরিবহন ব্যবস্থাও দরকার, এবং তাদের স্বাস্থ্য পরিষেবাও দিতে হবে। তাহলে এই সবকিছুরই কিন্তু চাহিদা বাড়ছে। 2 নম্বর হচ্ছে নগরায়নের ফলে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কি? কলকারখানা, প্রেক্ষাগৃহ সহ প্রমোদ ভবন, পিচ বাঁধানো রাস্তা, বৃহৎ অট্টালিকা, স্কুল, কলেজ, অফিস, আদালত সবগুলোর সংখ্যাই কিন্তু বেড়ে চলেছে। 3 নম্বর যন্ত্র নির্ভর সভ্যতায় আমাদের সব সময় সঙ্গী হচ্ছে টিভি, রেফ্রিজারেটর সবার বাড়িতে রয়েছে, বাস, ট্রাম এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, এগুলো হচ্ছে আমাদের পরিবহনের মাধ্যম। মোটর গাড়ি, ট্রেন, মোবাইল ফোন এগুলো আমাদের নিত্য সঙ্গী। তাহলে এই ব্যবহৃত শক্তির প্রধান উৎস হিসাবে মাটির নিচে থাকা জ্বালানির ভান্ডারকে আমরা ব্যবহার করি, তাই না? এই সবগুলো চালানোর জন্য শক্তির প্রয়োজন। তাহলে মাটির নিচে থাকা যে জ্বালানির ভান্ডার বা জীবাশ্ম জ্বালানি সেগুলোকে আমরা ব্যবহার করছি। এর ফলে দ্রুত ফুরিয়ে আসছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, তাই আমাদের দ্রুত বিকল্প শক্তি উৎসের প্রয়োজন। কোন চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম কি? দেখো উত্তর মেরুটার প্রকৃত নাম হচ্ছে উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ মেরুটির প্রকৃত নাম হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। প্রশ্ন আছে এর সাথে, এই দুটি মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে? এই দুটি মেরু প্রকৃতপক্ষে, প্রথমটা দেখো চুম্বকীয় উত্তর মেরু, যেটা মানে উত্তর সন্ধানী মেরু, সেটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরুকে নির্দেশ করে, আর নিচেরটা ভৌগোলিক দক্ষিণ মেরুকে নির্দেশ করে। অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে? পৃথিবী নিজেই একটি চুম্বক হওয়ায় ভূচৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটি সর্বদা একটি বিশেষ অভিমুখ অর্থাৎ পৃথিবীর চৌম্বক উত্তর দক্ষিণ মেরু বরাবর অবস্থান করে। এরপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। বলছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব। পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে থাকে পরাগ রেণু। তাহলে তোমরা শূন্যস্থানে পরাগ রেণু কথাটি লিখবে। মৃদভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ দাও। মৃদভেদী অঙ্কুরোদ্গম মানে যেখানে বীজপত্র বীজত্বকটাকে ফাটিয়ে মাটির উপরে উঠে আসে, এরকম উদাহরণ হচ্ছে কুমড়ো। 2 নম্বর দুটি উদাহরণ বলেছে, তাহলে আর একটা লিখবে বিন। এছাড়া তেঁতুল এটাও লিখতে পারো। 2 নম্বর প্রশ্ন, অভিস্রবণ বলতে কি বোঝো? চাইলে টেক্সট বুক থেকেও আনসার লিখতে পারো, সেখানে সংক্ষেপে দেওয়া হয়েছে।
আমি রেফারেন্স বুক থেকে দেখাচ্ছি। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত, মানে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করা দুটি সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। তাহলে যে পদ্ধতির সাহায্যে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখা দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবক অণু প্রবেশ করে সেই পদ্ধতিকে অভিস্রবণ বলে। অথবা দিয়ে আমাদের 1 নম্বর স্কুলের শেষ প্রশ্ন, পরাগযোগের দুটি সমস্যা লেখো। এটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। পেজ নম্বর হচ্ছে দেখো 211। প্রথম সমস্যা হচ্ছে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। 2 নম্বর, উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে। এছাড়া আরো একটা পয়েন্ট দেওয়া হয়েছে, তোমাদের দুটো পয়েন্ট বলেছে, তোমরা দুটো পয়েন্ট লিখবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার দেখে নিলাম। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসটি অবশ্যই তোমরা প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।